শুক্রদেব রাশি পরিবর্তন করছে ২৬শে জুলাই ২০২৫। এর আগে ছিল বৃষ রাশিতে, নিজের রাশিতে। এবার রাশি পরিবর্তন করে অবস্থান করবে মিথুন রাশিতে। তো মিথুন রাশিতে আগে থেকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। এবার শুক্রদেব আর দেবগুরু বৃহস্পতির জুতি তৈরি হয়ে গেল। তো যাই হোক, শুক্রদেবের এই যে রাশি পরিবর্তনটা, এটা মীন রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব দেবে, কোন দিক থেকে মীন রাশি লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে। শুক্রদেব ২৬শে জুলাই রাশি পরিবর্তন করবে, ৩টি নক্ষত্রের উপর তার গোচর সম্পন্ন করবে। মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রে ২৬শে জুলাই থেকে একদম জুলাই মাসের শেষ পর্যন্ত থাকবে। এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল। মীন রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল এবং দ্বিতীয় ঘর, যেটা হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি, তারই নক্ষত্রে শুক্রদেব থাকবে এই শুরুবাতেই। এবং ১ আগস্ট থেকে আবার ১১ আগস্ট পর্যন্ত থাকবে আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রটা হচ্ছে রাহুর নক্ষত্র। এবার রাহুর নক্ষত্র অবস্থান করছে, সাথে আবার দেবগুরু বৃহস্পতিও কিন্তু আদ্রা নক্ষত্রে থাকবে এই কয়েকদিন। একটা খুব ভালো জুতি তৈরি হচ্ছে, কারণ এই যে রাহুর নক্ষত্র, এই রাহুর নক্ষত্রে থাকা মানে জুতির কিন্তু যথেষ্ট ভালো প্রভাব পড়বে। যখন জুতি কোনো গ্রহের সাথে তৈরি হয়ে যায়, তখন কিন্তু তাদের দৃষ্টিতেও প্রভাব পড়ে যায়। তো এই সময়কালে গুরুর যে নবম দৃষ্টিটা, সেটা রাহুর উপরই থাকছে এবং রাহু কিন্তু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে। একটা অদ্ভুত সংযোগ মীন রাশির ক্ষেত্রে তৈরি হচ্ছে। এরপরে আগস্ট মাসের ১২ তারিখ থেকে ২০ আগস্ট পর্যন্ত থাকবে হচ্ছে পুনর্বসু নক্ষত্র। তো পুনর্বসু নক্ষত্র, এটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে, দেবগুরু বৃহস্পতি তো এই নক্ষত্রে এই সময়কালে চলে আসবে, কারণ ১৩ আগস্ট আবার দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে ঢুকে যাবে। আর তার সাথে থাকবে হচ্ছে শুক্রদেব একই নক্ষত্রে। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে, তখন তো যথেষ্ট ভালো ফল দেয়। আর এই গোচরে সবথেকে ভালো যে জিনিসটা উঠে আসছে, সেটা হচ্ছে কি দুই গুরুর জুতি তৈরি হচ্ছে এবং এখানটাতে মূল ত্রিকোণ রাশিগুলোর উপরই কিন্তু দৃষ্টি পড়ছে। যেমন শুক্র আর দেবগুরুর যে জুতিটা তৈরি হচ্ছে, দেবগুরুর তো ৩টা দৃষ্টি, আবার শুক্রদেবের একটা দৃষ্টি, তাহলে গুরুর দৃষ্টিতেও প্রভাব পড়বে। তো দেবগুরু বৃহস্পতি যে পঞ্চম দৃষ্টিটা, সেটা অষ্টম ঘরে পড়ছে। অষ্টম ঘরটা কার? শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি তুলা রাশি। আবার দেবগুরু বৃহস্পতি আর শুক্রের মিলিত জুতি পড়ছে কর্মের ঘর। কর্মের ঘরটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশি দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি। আবার নবম দৃষ্টিটা পড়ছে দ্বাদশ ঘরে, যেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিটা কার? শনিদেবের মূল ত্রিকোণ রাশি। আবার শনিদেব রাশির উপর অবস্থান করে সাড়ে সাথী তৈরি করেছে এবং গুরুর, এই দুই গুরুর সাথে আবার কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। আবার এই জুলাই মাসে কিন্তু আরও পরিবর্তন হচ্ছে, যেমন কেতু পরিবর্তন করেছে নক্ষত্র, পরিবর্তন করে পূর্বা ফাল্গুনিতে চলে এসছে। পূর্বা ফাল্গুনির সম্পর্কে তো বহু কিছু বলেছি। তারপরে আবার হচ্ছে ওই মঙ্গল রাশি পরিবর্তন করবে। মঙ্গল রাশি পরিবর্তন করবে ২৮শে জুলাই। তো মঙ্গল অবস্থান করবে হচ্ছে আবার ওই সপ্তম ঘরে কন্যা রাশিতে। তখন কি হবে, যে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে এদিকে, আর মাঝখানে দুই গুরু অবস্থান করে নিচ্ছে। দুই গুরু অবস্থান করে এই খতরনাক দুই গ্রহের সাথে আবার তৈরি হয়ে যাবে কেন্দ্রের সম্পর্ক। অর্থাৎ যথেষ্ট একটা ভালো গ্রহদের অবস্থান এবং গ্রহদের যে নক্ষত্রগত অবস্থান, সেটাও কিন্তু যথেষ্ট এখন মীন রাশির জন্য ভালো দিকে একটা সূচনা হচ্ছে। তো যাই হোক, সাড়ে সাথী চলছে। সাড়ে সাথী যেমন গ্রহ নিজের নক্ষত্রে থাকলে বল বৃদ্ধি পায়, তো শনিরও তো বলে বৃদ্ধি। শনিও তো নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। তো উত্তরা ভাদ্রপদ সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি এর আগের ভিডিওতে, কিভাবে চলতে হবে, কিভাবে মেনটেন করতে হবে। সাড়ে সাথীর মানসিক অশান্তি, মানসিক টেনশন, এগুলো কিন্তু থাকবেই। এটা শুধু এই মীন রাশির ক্ষেত্রে না, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে। এর আগে যে কুম্ভ, তারপরে মকর, তারপর ধনু, বৃশ্চিক, প্রত্যেকের ক্ষেত্রে এসেছে। প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু করতেই হয়েছে। কেউ মানসিক টেনশন পেয়েছে, কেউ অর্থের দিক থেকে খারাপ পেয়েছে, কেউ শারীরিক দিক থেকে পেয়েছে, কিছু না কিছু ফেস করতে হয়েছে। তো এটা প্রকৃতির নিয়ম, এটা থাকবেই সাড়ে সাথী সম্পর্কে। মানে সাড়ে সাথী এই জিনিসটা দিয়ে যাবেই। তো তার মধ্যে যে গ্রহদের অবস্থান হতে যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে, সেটা কিন্তু অদ্ভুত। এখন অদ্ভুত থেকে অদ্ভুত, দুই গুরুই সুখের ঘরে অবস্থান করছে। দুটি হচ্ছে পবিত্র গ্রহ। জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরুই হচ্ছে
সবথেকে শুভগ্রহ এবং আচার্যের ভূমিকা পালন করে। এবং আমাদের লাল কিতাব যেটা বলছে যে দুই গুরু যখন শুক্র আর দেবগুরু একসাথে অবস্থান করে তখন কিন্তু তৈরি হয়ে যায় একটা পবিত্র পবিত্র শনি, যার চরিত্রটা হবে কেতুর মতন পবিত্র। তাহলে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। এবার দুই গুরুর যে দৃষ্টির প্রভাব সেটাও কিন্তু খুব ভালো মতন করে পড়বে এই সময়কালে। 26 তারিখ থেকে একদম এই জুলাই মাসের শেষ পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে থাকবে। মৃগশিরা নক্ষত্রটা হচ্ছে মঙ্গলদেবের নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার সোম। সোম অর্থাৎ যে রস পান করে দেবতারা নিজেদের যৌবনটাকে অটুট করে রাখে, শক্তিশালী হয়, তো সেই নক্ষত্রে এবার শুক্র এই চতুর্থ ঘরে অবস্থান করবে। এবার মৃগশিরা নক্ষত্র, যার সিম্বল আমাদের জ্যোতিষশাস্ত্র মতে হরিণের মাথা, তার উপর দুটি সিং, অর্থাৎ একটি হরিণকে বোঝাচ্ছে। তো হরিণ যেরকম দুরন্ত গতিবেগ পেয়ে যায়, হরিণ যেরকম বনের শোভা পায়, তো সেই রকম কিন্তু এই সময়কালে হবে যে নিজের কর্মক্ষেত্রে যথেষ্ট আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। যে কাজগুলো, কোনো কাজ করতে গেলে খুব এনার্জি জিনিসটা চলে আসবে, যে পারবো আমি, এরকম একটা এনার্জি জিনিস আসবে। এবং ছুটে চলা, অর্থাৎ থেমে না থাকা, যে কোনো কাজ থেমে গেছে সেই কাজটাও কিন্তু এখন গতি লাভ করবে। বা যে কাজগুলো আস্তে আস্তে চলছে, শনি তো রাশির উপর অবস্থান করছে, ধীর গতি থাকবে, তো সেই সমস্ত কাজগুলোতেও কিন্তু এখন গতি উঠে চলে আসবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। সুখের ঘরে দুই গুরু অবস্থান করছে এবং এক গুরু থাকছে আদ্রাতে আর এক গুরু থাকছে মঙ্গলের নক্ষত্রে। তো যথেষ্ট এখানটাতে ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে, খুবই একটা ভালো। এবং চতুর্থ ঘর থেকে কলেজ শিক্ষাটাকে দেখা হয়তো বিদ্যাটাও জড়িয়ে যেহেতু রয়েছে, তো এই ক্ষেত্রে কিন্তু খোঁজ প্রকৃতি বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু যথেষ্ট লাভবান হবে। কারণ হরিণের নাভিতেই থাকে কস্তুরী, যে কস্তুরীর গন্ধে পাগলও হয় যে কোথা থেকে গন্ধ আসছে। এরকম একটা খোঁজ প্রকৃতি জিনিসটা, যারা খোঁজ প্রকৃতি বিদ্যার সাথে জড়িত রয়েছে, যেমন হচ্ছে রিসার্চ বা গবেষণার সাথে জড়িত রয়েছেন, এই সমস্ত কাজে ভালো হবে। যারা কোনো প্রত্নতাত্ত্বিক বিদ্যা, যেরকম মাটি খুঁড়াখুড়ি যে জিনিসগুলো বের হয় মাটির তল থেকে, এই সমস্ত বিদ্যার সাথে যারা জড়িত রয়েছেন সেগুলো দিক থেকে ভালো হবে। এছাড়া ভূমি সংক্রান্ত কাজের সাথেও যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে। যারা বড় বড় ফ্ল্যাটের ব্যবসা করছেন বা যে কাজগুলো ভূমি সংক্রান্তর সাথে জড়িত রয়েছেন বা কোনো টেন্ডারের অপেক্ষায় থাকছেন বা কোনো প্রজেক্ট লাভের আশায় থাকছেন, এদিকেও কিন্তু যথেষ্ট লাভবান হবে। তবে বিশেষ করে আবার খেয়ালও রাখতে হবে, মৃগশিরা নক্ষত্র বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকছে, অতএব এদিকে চোখ কান খোলা রেখেই কাজ করতে হবে। কারণ মৃগশিরা নক্ষত্র, হরিণ কিন্তু চট করে কাউকে বিশ্বাস করে না, বিশ্বাস করলে কিন্তু একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার উঠে আসে। অতএব নিজের লোক এবং বাইরের লোক থেকে সাবধান, এবং যেটা করতে হবে সেটা অথরাইজ নিয়েই করতে হবে, বা অথরাইজ না নেওয়ার এখন কোনো টেনশন নেওয়ারই কোনো প্রয়োজন নাই। নিজের কাজ নিজে করো, হয়ে গেল হিসাব। কারণ এইভাবে চলতে হবে। মৃগশিরা নক্ষত্রে থাকলে বিশ্বাসের জায়গাটা নেই। আর বিশ্বাস কাকে করব? সাড়ে সাথী চলছে, তো কে কোন সময় কি ক্ষতি করে দেবে কার কি বিচার রয়েছে, অতএব বিশ্বাসের জায়গাটা দূরে। এরপরে আগস্ট মাসের 1 তারিখ থেকে 11ই আগস্ট পর্যন্ত থাকবে আদ্রা নক্ষত্র। তো আদ্রা নক্ষত্র থাকার রাহুর নক্ষত্র। এবার রাহু অবস্থান করছে দ্বাদশ ঘরে, আর দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি আর শুক্রের যে মিলিত দৃষ্টির প্রভাব ওই দ্বাদশ ঘরেও থাকছে। এবং দ্বাদশ ঘরটা হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি, আর শনি রাশির উপর অবস্থান করছে, আর ওই দ্বাদশ ঘরে আবার রাহু অবস্থান করছে। তো রাহুর নক্ষত্রে দুই গুরু অবস্থান করছে, তাদের দৃষ্টির প্রভাব পড়ছে যে রাহুর উপর, আর রাহু অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশ সংক্রান্ত কাজ, বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণ, যারা তীর্থস্থান ভ্রমণ করতে যাবে তাদের জন্য ভালো, বা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। বিদেশ সংক্রান্ত যারা বিদেশে বসবাস করছেন বা গ্রিন কার্ড, ভিসা ইত্যাদি কাজের জন্য চেষ্টা করছেন সেই কাজগুলো ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। এবং এই সময়কালে যদি কোনো রকম কোর্ট কেস মোকদ্দমা চলে তাতেও কিন্তু আবার জয়ী লাভ করবে, এরকমও কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং এই যে আদ্রা নক্ষত্র প্রথমে একটু কষ্ট দিবে, কিন্তু কষ্টের ফসল দিয়ে দিবে যদি কষ্ট করে একাগ্রতা নিয়ে কাজ করায়। কারণ এই নক্ষত্রে যে সিম্বলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে চোখের জল। তো চোখের জল মানুষের কখন আসে? আবেগে আসে, তারপর আনন্দেও আসে। এবং চোখের জলের যে ড্রপটা সেটাও কিন্তু হীরার সাথে তুলনা করা হয়েছে। তো হীরার সাথে তুলনা, হীরা তো কয়লার খাদানে থাকে, খুঁড়তে খুঁড়তে তারপরে হীরা পাওয়া যায়। তো সেরকম চেষ্টা চালিয়ে গেলে হীরার মতন সফলতা থাকছে। তবে বিশেষ সফলতা থাকছে শিক্ষার ব্যাপারে। যারা গবেষণা ক্ষেত্রে জড়িত রয়েছেন, মহাকাশ গবেষণায় জড়িত রয়েছেন, সফটওয়্যার বিদ্যায় জড়িত রয়েছেন, কম্পিউটারের বিদ্যায় জড়িত রয়েছেন, তারা কিন্তু বিশেষভাবে সফলতা পাচ্ছে। এই সময়কালে কর্মসূত্রে আবার বিদেশ যাত্রাও হবে বহু মীন রাশির জাতক জাতিকাদের। তো এই সমস্ত দিক থেকে কিন্তু যথেষ্ট উন্নতি। এবং আদ্রা নক্ষত্রে থাকা মানে এটা কিন্তু খুব ভালো, যেরকম ভালো সেরকম, যেরকম খারাপ সেরকমও ভালো।
কারণ আদ্রা নক্ষত্র খুব কিন্তু কষ্ট দেয়, তারপরে কিন্তু লাভের সন্ধান দেয়। তো সেটাই কিন্তু প্রথমে কষ্ট, তারপরে কিন্তু লাভ, এটা কিন্তু মানতে হবে। এবার গুরু যেহেতু, গুরুর জ্ঞানটা লেগে যাবে, তো যারা বিদ্যার সাথে জড়িত রয়েছেন এই সমস্ত দিক থেকে যথেষ্ট লাভবান হবে। এবং যারা আবার কোনো লাক্সারি আইটেমের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে এই সময়কালে উপকৃত হবেন। এই সমস্ত যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বড় বড় কিছু একটা কোনো আবিষ্কার করার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা অলংকারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত জায়গাতে যথেষ্ট লাভবান হতে যাচ্ছে। তবে এই নক্ষত্রে থাকলে আবার কি শারীরিক অসুস্থতাও থাকবে, যেরকম মাইগ্রেন, অনিদ্রা, এগুলোও কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তো এই দিক থেকে আবার বিশেষ সাবধান। এরপরে আবার 12ই আগস্ট থেকে থাকবে 20 আগস্ট পর্যন্ত পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অদিতি মা। অদিতি মা হচ্ছে কে? সূর্যদেবের মাতা। এবং এই যে নক্ষত্রটা বললাম, এই নক্ষত্রের সিম্বল হচ্ছে ধনুষবাণ। তো এই নক্ষত্রে শুক্র অবস্থান করবে, আবার এই নক্ষত্রের দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। দুই গুরু একসাথে অবস্থান করছে। পুনর্বসু নক্ষত্র, ধনুষবাণ। ধনুষবাণ কার কাঁধে দেখেছিলাম? শ্রীরামচন্দ্রের কাঁধে দেখেছিলাম। শ্রীরামচন্দ্র তো ধনুষবাণ থেকে কি উঠে আসে? শালীনতা, ভদ্রতা, একাগ্রতা, তারপরেই তো একটা লক্ষ্যভেদ হবে জীবনে। তো সেই জিনিসটাও বোঝাচ্ছে, কারণ এই দুই গুরুর দৃষ্টিই পড়ছে কর্মের ঘরে। কর্মের ঘরটা কি? এই দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশি। তো ধনু রাশির উপর এই কর্মের ঘরে দৃষ্টি থাকছে। অতএব নিজের কাজকর্ম প্রতি যথেষ্ট ফোকাস রাখতে হবে, একাগ্রতা রাখতে হবে, চঞ্চল হবে না, ধৈর্য ধরে কাজ করতে হবে। শনি রাশির উপর অবস্থান করছে, শনি কিন্তু এই জিনিসটাই বুঝাচ্ছে। শনি উত্তরা ভাদ্রপদে অবস্থান করে এই জিনিসটাই বুঝাচ্ছে, যে কোনো কাজ করতে গেলে ধৈর্য ধরে করতে হবে, লেখাপড়ি করে করতে হবে, ছোটোখাটো হিসাব করতে হবে। যেরকম লাভের হিসাব হবে সেরকম ব্যয়ের হিসাব হবে। তাহলে শনি যদি এই জিনিসটা বুঝায়, শনিরও তো দশম দৃষ্টি যে ওই কর্মের ঘরেই পড়ছে। তো শনিও তো দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিটাকে দেখছে, আবার দুই গুরুও তাদের সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে ওই কর্মের ঘর মূল ত্রিকোণ রাশিটাকে। তাহলে শনি যেরকম বুঝাচ্ছে, সেরকম দুই গুরু যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রও তো একই জিনিস বুঝাচ্ছে, একাগ্রতা, ধৈর্য, শালীনতা, ভদ্রতা। অতএব এগুলো জিনিস অবশ্যই নিয়ে আসতে হবে এই নক্ষত্রের বিশেষ গুণ রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। এই নক্ষত্রের যে ত্রিমূর্তি দেওয়া হয়েছে সেটা কিন্তু ব্রহ্মদেবকে দেওয়া হয়েছে, যে সৃষ্টিকর্তা। এবং আমাদের জ্যোতিষশাস্ত্রে এই নক্ষত্রের সম্বন্ধে বিশেষভাবে বলেছে যে এই নক্ষত্রটা হচ্ছে ধনুষবাণ চিহ্ন। এই ধনুষবাণটা এমন একটি বাণ যে বাণটাকে নিক্ষেপ করা হবে এবং সেই বাণটা পুনরায় আবার নিজের কাছে ফিরে আসবে। অর্থাৎ এই নক্ষত্রে কিন্তু বহু মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হয়। 7.5 চলছে এটা ঠিক, কিন্তু এই সময়কালে বহু মীন রাশির জাতক জাতিকাদের জীবনে মাঙ্গলিক কার্যও অনুষ্ঠিত হবে। তবে এই নক্ষত্র দুই গুরুই কিন্তু একসাথে থাকবে, এটা বললে কিন্তু ভুললে চলবে না। যে দুই গুরু, দুইজন শিক্ষিত ব্যক্তিকে যদি একসাথে বসানো যায় তো তাদের মধ্যে অহংকার, একটা ইগোর ভাব চলে আসে। অতএব এই জিনিসটা থেকেও দূরে থাকতে হবে এই সময়কালে মীন রাশিকে। 10টা মাতালকে একসাথে বসিয়ে রাখা যাবে, খুব আনন্দ করবে, ওর জন্য জিজ্ঞাসা করবে যে তুমি কখন আসবা। কিন্তু দুই গুরু, দুই বিদ্বান লোককে, তাদেরকে কিন্তু একসাথে বসানো খুব মুশকিল হয়। এবং দুইজনেই কিন্তু একই নক্ষত্রে থাকছে। তো একই নক্ষত্রে যখন থাকবে তখন একটা অহংকার, একটা ইগোর ব্যাপার চলে আসবে। শিক্ষিত ব্যক্তি, শিক্ষিত জ্ঞান, তো সেই জিনিসগুলোও কিন্তু এখন এই মীন রাশির ক্ষেত্রে তৈরি হবে। অতএব এই দিক থেকে বিশেষভাবে সাবধান, নিজের ইগো, নিজের অহংকার, এদিক থেকে দূরে থাকতে হবে। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ অবশ্যই পাঠ করবেন। শনির 7.5 চলছে, যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোবেন। এবং যে কোনো কাজ করতে গেলে বাড়ির কিন্তু গুরুজন ব্যক্তির সাথে অবশ্যই আলোচনা করবেন, তাদের ডিসিশনের প্রয়োজন রয়েছে। কারণ শনি যে নক্ষত্রের রাশির উপর অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ, এটাও কিন্তু বোঝাচ্ছে উত্তরা ভাদ্রপদ, সেই জিনিসটাও বোঝাচ্ছে যে বিশ্লেষণ করতে হবে, পরামর্শ নিতে হবে, তারপরেই কাজ। হুটহাট করে কোনো কাজে ডিসিশন নয়। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। অনেক কথা আলোচনা করলাম। শনি বক্রি রয়েছে, অবশ্যই এই সময়কালে সরিষার তেল, তারপরে লোহার বস্তু, চামড়ার বস্তু শনিবার করে ক্রয় করে নিয়ে আসবেন না। এছাড়া এই গোচর, শুক্রদেবের গোচর, দুই গুরুর স্থান সুখের ঘরে হতে যাচ্ছে, অবশ্যই সুখ বৃদ্ধির কারক হবে। তবে আমি তো আলোচনা করে গেলাম, বহু দাদা, ভাই, বন্ধু, দিদিদের জন্মছকে হয়তো গ্রহদের অবস্থান খারাপ রয়েছে। তো তাদেরকে বলবো অবশ্যই আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।